অর্থাৎ আমরা রিভিউ করছি হচ্ছে কি ধরনের কেমিক্যাল অ্যাসপেক্টস বা কেমিস্ট্রি কি রকম থাকলে একটা ড্রাগের আমরা প্রোড্রাগ ডিজাইন করতে পারি। ঠিক আছে, আমি কোশ্চেন এরকম প্রশ্ন করেছিলাম যে কি ধরনের ফাংশনাল গ্রুপ থাকলে একটা প্রোড্রাগ ডিজাইন করা যাবে। হ্যাঁ, যেরকম NH2COH এরকম ছিল, সেখানে আনসার ছিল অল অফ দিস। তো সেই রকম আমরা কি ধরনের প্রোড্রাগ ডিজাইন করলে আমরা মানে কি ধরনের ফাংশনাল গ্রুপ থাকলে আমরা প্রোড্রাগ ডিজাইন করতে পারি। তো যে সমস্ত ফাংশনাল গ্রুপ থাকলে যাদেরকে ইজিলি মাস্ক করা যায় বা অন্য কিছুর সঙ্গে রিয়াক্ট করানো যায়, করিয়ে প্রোড্রাগে কনভার্ট করানো যায়, অর্থাৎ এমন কিছুতে কনভার্ট করানো এখানে একটা বন্ড তৈরি হলো, কিন্তু সেই বন্ডটা ইজিলি ক্লিভেবল হবে। কিভাবে ক্লিভেবল হবে? আইদার বাই দ্য হেল্প অফ পিএইচ অর উইথ দ্য হেল্প অফ ইয়োর esterase or with the help of your amidase or with the help of your hydrolase, এই ধরনের যে সমস্ত এনজাইম আছে যারা ইজিলি ক্লিক করতে পারবে, সেই সমস্ত বন্ড যদি আমরা ফর্মেশন করতে পারি তাহলে আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারবো। ওকে, কারণ সেই সমস্ত ফাংশনাল গ্রুপ আমরা ইজিলি মডিফাই করতে পারি। ঠিক আছে, যেরকম এখানে দেখানো হচ্ছে পেপারটা, তোমার পেপারটা দিয়েছিলাম প্রোডাক্ট ডিজাইন 2 বলে পেপারটা। ঠিক আছে, এই যে দেখো তোমার যেটা এখানে করা আছে, এই যে রাশিও কম্পোলিন এদের যে পেপারটা প্রোডাক্ট ডিজাইন টেকনিক্যাল অ্যাপ্লিকেশন, সেই নিয়ে দেখবে এখানে খুব ক্লিয়ারলি বলা আছে। যেরকম তোমার যদি সিওএইচ থাকে আর যদি এই ধরনের ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে SHOH বা ফসফোনেট বা NH মানে POH হোল টু NH, এই ধরনের যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে তাদের মধ্যে ক্রস রিয়াকশন করিয়ে প্রোডাক্ট ডিজাইন করা যায়। ঠিক আছে, ক্রস রিয়াকশন যেরকম সিওএইচ এর সাথে যদি আমি OH কে রিয়াক্ট করি, তাহলে এটা হচ্ছে সিওএইচ। ঠিক আছে, যেমন ধরো এটা হচ্ছে তোমার সিওএইচ, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সিওএইচ আর এটা হচ্ছে তোমার OH। এই দুটোর মধ্যে যখন রিয়াক্ট করছে কিছু কার্বনেট তৈরি হচ্ছে বা COO, এই ধরনের ফাংশন তৈরি হচ্ছে, এস্টার লিঙ্কেজ তৈরি হচ্ছে, COOO এস্টার লিঙ্কেজ। বেশ, এই যে COH OH। ঠিক আছে, বাট ও এর জায়গায় যদি H থাকে তাহলে আমরা বলছি এস্টার লিঙ্কেজ হচ্ছে। আর যদি অনেক সময় একে কার্বনেটও বলে, কারণ যদি OR থাকে তাহলে এরকম হয়ে যাবে, দেন ইট ইজ কল্ড কার্বনেট। এই লিঙ্কেজটা এস্টার লিঙ্কেজ, আবার পুরোটাকে একসাথে আমি কার্বনেটও বলতে পারি। কিন্তু SH যদি থাকে সেটাও থায়ো এস্টার ফর্ম করবে COH এর সাথে। ঠিক আছে, এই যে থায়ো এস্টার। ঠিক আছে, মানে এই OH আর এর H বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে? COOS, COO, না সরি COS, কি তৈরি হবে? COS। ফাইন, বেশ। এরপরে ধরো তোমার NH2 গ্রুপ আছে, এখানে যেরকম দেখানো আছে, ধরো এবার NHR বা NH2 গ্রুপ আছে, তাহলে C এর সঙ্গে রিঅ্যাক্ট করে কি করবে? অ্যামাইড, COO, CONH। আমরা জানি COH করলে এই OH আর H বেরিয়ে যাবে, হাইড্রোজেন, আর এখানে হাইড্রোক্সিল জল হয়ে তাহলে CON পড়ে থাকলো। হ্যাঁ, তো অ্যামাইড লিঙ্কেজ, বা এখানে যদি NH2 থাকে, একটা হাইড্রোজেন অলরেডি বেরিয়ে গেছে, পড়ে থাকলো CONH, অ্যামাইড লিঙ্কেজ। ঠিক আছে, এগুলো করা যায়, অ্যামাইড বা কার্বামেট এই ধরনের লিঙ্কেজ। আচ্ছা, ইভেন মানিস ম্যানিস বেস টাইপের রিয়াকশন হবে। ম্যানিস বেস রিয়াকশনটা কি? ধরো তোমার COH আছে, এখানে তোমার COOH এরকম আছে। ঠিক আছে, তোমার এদিক থেকে আর NH2 দিলাম, কি হবে? এই একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করলো, তাহলে এখানে OH বন্ড ফর্মেশন যেই হলো, তাহলে এইটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। যেই সিঙ্গেল বন্ড হয়ে গেল, তাহলে কার্বনের একটা ভ্যালেন্সি কমে যাচ্ছে। সেই ভ্যালেন্সিটা পূরণ করার জন্য কি হচ্ছে, এইখানে যেটা সেটা এই এর সাথে লেগে যাচ্ছে, মানে একটা হাইড্রোজেন এর সাথে লাগলো, এই বন্ডটা তার জন্য অক্সিজেনের সাথে থাকতে পারবে না, কারণ অক্সিজেন অলরেডি দুটো ভ্যালেন্সি হয়ে গেল। এখন অক্সিজেন দুটো ভ্যালেন্সি আছে, সেখানে একটা হাইড্রোজেন তুমি এখানে অ্যাটাচ করাই, তাহলে তিনটে ভ্যালেন্সি হয়ে যাচ্ছে। তিনটে ভ্যালেন্সি থাকতে পারবে না, তাহলে একটা বন্ড খুলবে, যে বন্ডটা খুলবে সেই বন্ডটাই নাইট্রোজেনটাকে ধরবে। অর্থাৎ দ্য প্রোডাক্ট উইল বি লাইক দিস, এখানে COH। ঠিক আছে, এবার যেমন এই দিকটা যা ছিল ছিল, এখানে OR যা ছিল ছিল, এখানে NH, এখানে আর প্রাইম করছি, দুটো আর এক রাখা ঠিক না,
NH R prime. So this is manganese based type of reaction. তাহলে কার্বনিলের সাথে এবারে মানে কার্বক্সিলেটের সাথে যদি আমি অ্যামিন দিই তাহলে কি হতে পারে? তাহলে ফার্স্ট অফ অল অ্যামাইড হতে পারে, CONH, সেটাকে কার্বামেটও বলে অনেকে, হতে পারে। আবার ম্যানিস টাইপের রিয়াকশনও হতে পারে। ইট মে ফর্ম ম্যানিস টাইপ অফ রিয়াকশন। আবার অক্সিন ফর্মেশন হতো। অক্সিন ফর্মেশনে কি হবে? অক্সিন ফর্মেশনে তোমার ধরা যাক এখানে আছে, তো অক্সিন ফর্মেশনে কি হবে? আমি এখানে যাচ্ছি, অক্সিন ফর্মেশনে কি হবে? আর এখানে ছিল সে আর এখানে সিও গ্রুপ আছে, এখানে তোমার যাই থাক হোয়াট এভার, এর সঙ্গে তুমি NH2 R প্রাইম দিয়েছো, তাহলে এখানে H2 আর O জল বেরিয়ে গেল, পড়ে থাকলো হচ্ছে R C NH R prime, okay, and then এদিকে O যা আছে আছে। So this is your oxime type of reaction. This is your oxime type of reaction. তাহলে কার্বনিল গ্রুপ যদি থাকে, অর্থাৎ সেটা ইউজুয়ালি অক্সিম টাইপ অফ রিয়াকশন কার্বক্সিলেটের সাথে হয় না, কার্বক্সিলেটের সাথে অ্যামাইড হয়, ম্যানিস বেস টাইপ রিয়াকশন হয়, হ্যাঁ, কার্বামেট হয়, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ইউজুয়ালি তোমার অক্সিম হতে গেলে ইউজুয়ালি কার্বনিলই দরকার, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ সেখানে কার্বক্সিলেট এই অক্সিজেনটা থাকবে না, যেন অ্যালডিহাইড বা কিটোন হয়, অর্থাৎ আর এটা দরকার নেই, আর সিও আর প্রাইম। এরকম যদি কার্বক্সিল গ্রুপের জায়গায় যদি তোমার সিম্পলি কার্বনিল গ্রুপ থাকে, সেটা অ্যালডিহাইড হতে পারে, সেটা কিটোন হতে পারে, তো এই অক্সিম টাইপ অফ রিয়াকশন। হ্যাঁ, তাহলে কার্বনিল গ্রুপও প্রো রিয়াক্টিভ উইথ আদার সাবস্টেন্স লাইক অ্যামিনস, ইট উইল ফর্ম অক্সিম, ঠিক আছে, ইট উইল ফর্ম অক্সিম। অক্সিমকে কি বেরিয়ে যাচ্ছে? জল বেরিয়ে যাচ্ছে, এখানে আমি আগেই দেখিয়েছি এখানে যে আমার এখানে জল বেরিয়ে যাচ্ছে অক্সিম ফর্মেশনে। তাহলে বডির ভিতরে যখন ব্লাডে গিয়ে অ্যাকুয়াস ম্যাট্রিক্স পাবে, জল পাবে, ভেঙে ইট উইল ইল্ড কারেসপন্ডিং ড্রাগস। তো এরকম করে আমি বানাতে পারি, ঠিক আছে। যদি যেমন ধরো ফসফোনেট আছে, ফসফোনেট কি করছে? POOH হোল 2, ঠিক আছে, দিস ইজ আ ফসফেট গ্রুপ, ঠিক আছে, POOH হোল 2। এবারে যখনই তুমি হাইড্রক্সিলের সাথে যাচ্ছে, ফসফেট প্রথম কথা CH এর সঙ্গে রিয়াকশন করতে পারে, ফসফেট হাইড্রক্সিলের সাথে এইরকম গ্রুপ ফর্মেশন করতে পারে, এরকম টাইপের টার্মিনাল তোমার এই POH টা ঢুকে গেল, যেন গ্রুপ ফর্মেশন করতে পারে, ঠিক আছে। তো এটা যেমন ফসফেটে দুটো হাইড্রক্সিল হলো, একটা অক্সিজেন হলো, এই অক্সিজেনটা কোত্থেকে আসছে? এই অক্সিজেনটা, এই অক্সিজেন ঢুকে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। তো এদিকে যদি H থাকতে পারে, এদিকে যদি অন্য কিছু থাকে সেটা থাকবে, ফাইন। তো এইরকম ভাবে মানে ফসফনিক গ্রুপ যদি থাকে, ফসফোনেটস বা ফসফনিক গ্রুপ যদি থাকে, তাহলে সেটা রিঅ্যাক্টিভ and that can give you some kind of product. তো এই ধরনের যদি ফাংশন গ্রুপ থাকে, তাহলে আরামসে আমরা ইজিলি আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারি, যাতে এটা এমন টাইপের বন্ড করবে সবই কিন্তু ক্লিভেবল, বডি থেকে আইদার জলে হোক বা যে কোনো রকম এস্টারেজ, অ্যামাইডেজ, এপক্সিডেজ বা এরকম যেগুলো আছে, হ্যাঁ, বা ফসফোরাইল ট্রান্সফারেজেস, এইরকম যেগুলো আছে সেগুলোকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে তোমার ড্রাগ তৈরি করবে, ঠিক আছে। এটা একটা বলার ছিল, যে একটু কেমিস্ট্রিটা এইভাবে আমরা দেখে নিই। আমি যদিও নোটটা আগে দিয়েছিলাম, একটু রিভিউ করছি, কারণ হতে পারে যে এটা একটুখানি রিভিউ করলে বুঝতে সুবিধা হবে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা প্রোডাক্ট ডিজাইন যে করছি, একটু রিভিউ করে নিই যে কি কি প্রপার্টি আমরা ইমপ্রুভ করছি। প্রোডাক্ট ডিজাইন করার 3-4টে বেসিক প্রপার্টি ইমপ্রুভ করা হয়। একটা হচ্ছে লিপোফিলিসিটি অথবা পারমিয়াবিলিটি, কারণ আমরা জানি লিপোফিলিসিটি বাড়লেই পারমিয়াবিলিটি বাড়ে, ঠিক আছে।
একটা করা হয় অ্যাকুয়াস সলিবিলিটি বাড়ানো, একটা করছি আমি অ্যাকুয়াস সলিবিলিটি বাড়ানো, ঠিক আছে। আরেকটা যেটা করা হয় টেস্ট, আনপ্লেজেন্ট টেস্টকে মাস্ক করে দেওয়া, যেরকম ক্লোরামফেনিকল আমরা আগের দিন পড়েছি, ক্লোরামফেনিকল পারমিটেড করে দেওয়া হয়, সেগুলো ক্লোরামফেনিকলের বিটার টেস্টটা মাস্ক করে দেওয়ার জন্য, ঠিক আছে। অনেক সময় করা হয় টক্সিসিটি রিডিউস করার জন্য, ঠিক আছে, টক্সিসিটি রিডিউস করার জন্য, ঠিক আছে। মানে তোমার ধরা যাক বায়ো প্রিকারসার প্রোডাক্ট যেরকম অনেক আছে, যেরকম তাদের ধরো ডিরেক্ট যদি দেওয়া হতো, তারা যখন জিআই ট্র্যাক দিয়ে অ্যাবজর্ব হবে বা স্টমাক দিয়ে অ্যাবজর্ব হবে, দে মে বি সাম কাইন্ড অফ দেয়ার মে বি সাম আয়োনাইজেশন, ওকে, এন্ড দ্যাট মে কজ সাম টক্সিটি। তো তাদেরকে যে আমরা প্রোডাক্ট ডিজাইন করে দিচ্ছি, এটা আয়োনাইজেশন হচ্ছে না, ইজিলি পারমিয়েট করে যাচ্ছে, ঠিক আছে। যে সেলের সাথে যে ইন্টারাকশন জিআই ট্র্যাক এগুলোর সাথে কম হচ্ছে, ইজিলি পারমিয়েট করে যাচ্ছে, করে গেলে ওটা লো টক্সিসিটি প্রোফাইল হচ্ছে, ব্লাডে গিয়ে ওটা ভাঙছে, ভেঙে ড্রাগ তৈরি করছে এটা। আরেকটা হচ্ছে সাইট স্পেসিফিক অ্যাকশন, সাইট স্পেসিফিক অ্যাকশন বা টার্গেট স্পেসিফিক অ্যাকশন, ঠিক আছে। এটা আমরা পড়েছি অলরেডি, ম্যাক্রোমলিকুলার প্রোডাক্ট বা এগুলো কিভাবে ডিজাইন করা যায়, এটা সাইট ডি জিডি পিটি বা এডি পিটি, যাতে তারা প্রপার টার্গেটে গিয়ে বাইন্ড করে তারপরে প্রোডাক্ট কনভার্সন করে। বেশ, এর মধ্যে একটুখানি আমরা দেখে নিই যে কিভাবে আমরা সলিবিলিটি বা তোমার লিপোফিলিসিটি বাড়াতে পারি। এই দেখো, যেরকম তোমার এক্সাম্পল কথা হচ্ছে এনালাপ্রিল। এনালাপ্রিল হচ্ছে এমন একটা ড্রাগ, এটা ছিল প্রোড্রাগ, এটা এস ইনহিবিটর আমরা জানি। এটা কি করা হয়েছে, মনোইথাইল এস্টার, মানে এই জায়গাটাকে দেখো, এই জায়গাটা কেরামতি করা হচ্ছে, অর্থাৎ ওইচ থাকার কথা, ঠিক আছে। হ্যাঁ, এখানে মানে ওইচ থাকার কথা, সেটাকে এস্টারিফাই করে দেওয়া, CH2CH2OH মানে ইথাইল অ্যালকোহল দিয়ে কনডেন্স করে একে এস্টারিফাই করে দেওয়া হচ্ছে। কারণ কি, লিপোফিলিসিটি বাড়ানো। প্রোড্রাগে যদি সিওএইচ থাকে, এখানে দেখো অনেকগুলো সিওএইচ আছে, COOH, দেখো অনেকগুলো সিওএইচ আছে এখানে, রাইট। এখানে যদি আমি এস্টারিফাই না করতাম, এখানে সিওএইচ থাকতো, এইখানে আমি এখানে একটা সিওএইচ আছে, ঠিক আছে। তো এতগুলো সিওএইচ থাকার জন্য এর বায়োলজিক্যাল availability, the viability কম, because of the poor permeation, because of the poor permeation, low lipophilicity, the viability of the drug is lower. So viability improve করার জন্য কি এস্টারিফাই করা আছে, কেন এস্টারিফাই করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক টেল অ্যাড করে দিলাম, ফলে লিপোফিলিসিটি বেড়ে গেল। এই দেখো, এটা the oral by enalapril human is 36 to 40%, যেটা এনারাপ্রিল, ঠিক আছে। আর তার আবার মানে 53 to 74% ডোজ অ্যাবজর্ব হয়, ঠিক আছে। অর্থাৎ এটা হয়তো 10 বা 20% হওয়ার কথা ছিল, যে আমি এস্টার মানে এস্টার লিঙ্কেজ করে দিচ্ছি, লিপোফিলিসিটি বাড়িয়ে দিচ্ছি, এটা হাইলি বায়োলেবল হয়ে যাচ্ছে। ঠিক যেমন ধরো আমরা আগের দিন পড়েছিলাম বিক্যাম্পিসিলিন। বিক্যাম্পিসিলিন কি পড়েছিলাম, যে ট্রাইপার্টাইট প্রোডাক্ট, মানে ওটাকে আবার ক্যাসকেড ল্যাটেন্সিয়েটিং প্রোড্রাগও বলে। অর্থাৎ কোনো প্রোড্রাগে যদি এরকম হয়, একটা মেন ড্রাগ, তারপর একটা ক্যারিয়ার 1, তারপর একটা ক্যারিয়ার 2, এরকম ভাবে যদি দিই, যেটা আমরা ট্রাইপার্টাইট বলেছি, সেটাকে ক্যাসকেড ল্যাটেন্সিয়েটিংও বলে, ঠিক আছে। ক্যাসকেড ল্যাটেন্সিয়েটিং ক্যাসকেড ল্যাটেন্সিয়েটিং মানে কি, ল্যাটেন্সি মানে কি, এখানে ল্যাটেন্সি মানে ইট ইজ দ্য ল্যাটেন্সি মিনস the drug, the prodrug, the time taken by the prodrug, okay, to convert into drug. For the prodrug, the period of latency is the conversion time of the prodrug into drug. The cascade latencying means it doesn't latencyate in one step, but it latencyates in multiple steps. একটা স্টেপে ল্যাটেন্সিয়েট হচ্ছে না, মাল্টিপল স্টেপসে কি ল্যাটেন্সিয়েট হচ্ছে। অর্থাৎ কিরকম ভাবে, প্রথমে ক্যারিয়ার 2টা বেরিয়ে গেল, ফার্স্ট ল্যাটেন্সিয়েটিং, দেন ক্যারিয়ার 1টা বেরিয়ে গেল, সেকেন্ড ল্যাটেন্সিয়েটিং। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অলসো ক্যাসকেড ল্যাটেন্সিয়েটিং প্রোড্রাগ।
ওকে, এই ক্যাসকেড ল্যাটেন্সিয়েটিং প্রোডাক্ট মানে ক্যাসকেড ল্যাটেন্সিয়েটিং হওয়ার পরে তারপরে মেন ড্রাগটা রিলিজ করে, মেন ড্রাগটা কনভার্ট হয়। তো এই আমরা আগের পড়েছি একটা বিক্যাম্পিসিলিন একটা এক্সাম্পল, ঠিক আছে, বিক্যাম্পিসিলিন একটা এক্সাম্পল। আজকে আমরা দেখবো পিভ্যাম্পিসিলিনও সেরকম একটা এক্সাম্পল, সেম ক্যাসকেড ল্যাটেন্সি বা ট্রাইপার্টিট প্রোডাক্ট। এখানে দেখো দু টাইপের এস্টারিফিকেশন করা হয়েছে, ঠিক আছে, একটা এইখানে এস্টার লিঙ্কেজ আছে, আরেকটা হচ্ছে তোমার মানে এইখানে তো কি বলবো, এইখানে একটা এস্টার লিঙ্কেজ আছে, ঠিক আছে, এইখানে এস্টার লিঙ্কেজ আছে, আবার এইখানে এস্টার লিঙ্কেজ আছে। অর্থাৎ প্রথমে এই 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 গ্রুপটা দিয়ে এস্টারিফাই করা হয়, মানে প্রথমে এইখানে একটা এস্টারিফিকেশন করা হলো, এই যে এইখানে এস্টারিফিকেশন করা হলো, এস্টারিফিকেশন করার সঙ্গে তার যেটা ফ্রি গ্রুপ তার সঙ্গে আবার সেকেন্ড এস্টারিফিকেশন করা হলো। এবার এই গ্রুপের সঙ্গে দেখো এটা আইসোবিউটাইল বা টারশিয়ারি বিউটাইল যোগ করা আছে, 1 2 3 4 চারটে কার্বন অ্যাটম। কেন? কারণ টারশিয়ারি বিউটাইল যোগ করে দিচ্ছি, তো ফার্স্ট কারণ হচ্ছে এটা আমার লিপোফিলিসিটি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে, ইট ইজ ইনক্রিজিং দ্য লিপোফিলিসিটি অফ দ্য ড্রাগ, ঠিক আছে, ইট ইজ ইনক্রিজিং দ্য লিপোফিলিসিটি অফ দ্য ড্রাগ। তো এটা একটা হলো ফার্স্ট স্যাটিসফ্যাকশন, লিপোফিলিসিটি বাড়াচ্ছে। সেকেন্ড হচ্ছে ক্যাসকেড করছি কি, দুটো করছি কারণ তাতে স্টেপ বাই স্টেপ রিলিজটা ইজি হচ্ছে, ঠিক আছে, প্রথমে এটা বেরোচ্ছে তারপর এটা বেরোচ্ছে, ফলে টক্সিটি অনেকটা কমে যাচ্ছে, যেখানে সেখানে রিলিজ করে এমনটা হচ্ছে না, প্রপার পিএইচ এ গিয়ে তবেই এটা হচ্ছে, মানে প্রপার পিএইচ এ গিয়ে প্রপার চ্যানেলে ঢুকলে তবেই তোমার দুটো ল্যাটেন্সিয়েটিং হবে, ঠিক আছে। এবারে এতে দেখো কি হচ্ছে, শুধু অ্যাম্পিসিলিন যদি আমি দিতাম, এটা হচ্ছে আলটিমেটলি রিলিজ করছে অ্যাম্পিসিলিন, ঠিক আছে, আলটিমেটলি রিলিজ করছে যেই ওএইচ হয়ে যাচ্ছে এটা আলটিমেটলি রিলিজ করছে অ্যাম্পিসিলিন, ঠিক আছে, CH2COH এখানে CH3, এবারে আলটিমেটলি হচ্ছে তোমার অ্যাম্পিসিলিন। বাট নর্মাল অ্যাম্পিসিলিনের বায়োবিলিটি হচ্ছে 32 থেকে 55, 32 to 55%, কিন্তু সেইটা ইনক্রিজ হয়ে যাচ্ছে পিআরপিসিলিনে 87 to 94%, 87 to 94%। কি করে? এই টারশিয়ারি বিউটাইল আর এস্টারিফিকেশন করার জন্য। তাহলে আমরা এরকম করে আমরা এখানে আরো এক্সাম্পল আছে, তো ম্যাক্সিমাম দেখবে যে এস্টারেজ বা ফসফোডাইএস্টারেজ মানে একটা ফসফোনিক গ্রুপ অলরেডি ছিল, তার আবার এস্টার ফর্ম করেছি, ঠিক আছে, ফসফোনিক গ্রুপ অলরেডি ছিল, তার আবার এস্টার ফর্ম করেছে, অনেক অ্যান্টিভাইরাল ড্রাগে আছে, ঠিক আছে, যেমন টেনোফোভির বা এখানে তোমার আছে ফ্যামসাইক্লোভির, ঠিক আছে, টেনোফোভির, তারপর পরে এটা ছিল হচ্ছে তোমার ফ্যামসাইক্লোভির ফসফোনিক নেই, এখানে তোমার ছিল অ্যাডেফোভির, ঠিক আছে, এই যে এইটা অলরেডি আছে, তার সঙ্গে আমি এখানে অ্যাডিশনাল এস্টারেজ মানে অ্যাডিশনাল এস্টার গ্রুপ ফর্মেশন করছি, মানে এই থেকে বলে ফসফোডাইএস্টারেজ ফর্মেশন। ফসফোরাস গ্রুপ মানে ফসফেট গ্রুপ was already there, ঠিক আছে, phosphonic acid yielded phosphate group and that has been esterified by other alcohols। এখানে একটা অ্যালকোহল, এখানে একটা অ্যালকোহল দিয়ে এস্টারিফাই করছি, এতে করা কি হচ্ছে, বায়োরিটি বেড়ে যাচ্ছে। কেন? এই যখন এস্টারেজে ঢুকছি, ফার্স্ট অফ অল আয়োনাইজেশন কমিয়ে দেওয়া যাচ্ছে টার্মিনাল ফাংশনাল গ্রুপে, আর এস্টারেজের মধ্যে যে কার্বন চেন সেটা যখন আমি ম্যানিপুলেট করছি, তার সেখানে আমি বাল্কিনেস ইনক্রিজ করতে পারি, যেমন এখানে আমি টারশিয়ারি বিউটাইল বা এরকম করছি, বাল্কিনেস ইনক্রিজ করতে পারি। এই যে বাল্কিনেস ইনক্রিজ করতে পারছি, এর ফলে আমি তার লিপোফিলিসিটি বাড়িয়ে দিতে পারছি। I can increase its lipophilicy by including more bulkier groups, because the bulkier groups improve lipophilicity. But always remember one thing: it's not the rule that the more bulkier is the group, the more improved is the lipophilicity. It's not that the more bulkier is the group and the more improved is the lipophilicity. No, because we know there is a cutoff. On increasing the carbon chain infinitesimally cannot improve your lipophilicity infinitesimally. There is a cutoff, like 5 carbon or 6 carbon derivative should be there. If you go more over that, the lipophilicity drops because the absorption drops. Why? Because then the steric area is so much, the electronic crowd involvement is so much, the cloud distribution, the wave function is so much that it produces a lot of hindrance to the cell membrane, and there are lots of ionic channels
ইন দেয়ার ইন দ্য সেল মেমব্রেন প্রচুর আয়নিক চ্যানেল আছে, প্রচুর আয়ন্স, তাদের ইলেকট্রন এই বাল্কি গ্রুপ ইলেকট্রনের মধ্যে হিউজ স্টেরিক রিপালশন হচ্ছে, প্লাস বাল্কি গ্রুপের যে ইলেকট্রন তাদের নিজেদের মধ্যে গোজ অন হিউজ স্টেরিক রিপালশন টু দ্য বাল্কি গ্রুপস ইলেকট্রনস অ্যামংস্ট ইচ আদার, তার জন্য অ্যাবজর্পশন ডাউন হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যাজ আ ড্রাগ ডিজাইন কেমিস্ট তোমাকে লেম্যানের মতন কার্বন গ্রুপ বাড়িয়ে গেলে হবে না। ইউ হ্যাভ টু think how many carbon atoms you can incorporate. You have to think that how long will be the hydrocarbon tail or this bulky group so that you can get the optimum bioavailability. ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। This is one, and the second thing I want to mention is the improve of aqueous solubility. How to improve the aqueous solubility? For improving the aqueous solubility improves. How it is improved? First of all, you can reduce the hydrophobic tail. But if it is a native drug, say if the native drug structure is like this, whatever, something here, this one functional group, or here is one hydrocarbon chain, or is the aromaticity, or something. So you cannot cut down anything from this. If this is the total drug, it is the main drug, you cannot cut down anything. That cutting down something, you may think that cutting down some hydrophobic tail improves your aqueous solubility. Okay? Cannot do this. So what you need to do, you need to incorporate some polar groups. The incorporation of polar groups have two advantages. The first advantage is that it is polar. So polar likes polars, it will be more soluble in water, number one. Number two, it will establish the hydrogen bond between itself and the water. It will establish the hydrogen bond between itself and water. Okay. So here you see Sulindac, you already studied. আমরা অলরেডি পড়ে ফেলেছি সুলিন্ডাক কি হয়। এসও থাকে, এটা বডির ভিতরে গিয়ে সুলিন্ডাক সালফাইড হয়ে যায়, এটা এসএইচ হয়ে যায়। আমরা অলরেডি পড়েছি এসএইচটা হচ্ছে অ্যাকচুয়াল সুলিন্ডাক, মানে এসএইচটা হচ্ছে অ্যাকচুয়াল সুলিন্ডাক সালফাইড, যেটা ড্রাগ। বাট এসওটা দেওয়া থাকে কেন? এসওটা দেওয়া থাকে এটা পোলার গ্রুপ ইনকর্পোরেট করা, যাতে অ্যাকোয়াস সলিবিলিটি বেড়ে যায়। তেমনি এখানে তুমি এখানে দেখো মিপ্রক্সিফেন, ঠিক আছে, মিপ্রক্সিমেন ফসফেট, হ্যাঁ, যেন ট্যামক্সিফেন পড়েছি। Tamoxifen is breast cancer, one of the popular drugs, tamoxifen citrate, anti-cancer drug, breast cancer. Naproxen is often incorporated in phosphoesteric form. The naproxen is often incorporated in phosphoesteric form. Why? Because the phosphonate group, there are hydroxyl group. Phosphoesteric form means phosphonic acid derivative is somewhere there. So in phosphonic, there are OH groups, and these OH groups is either polar to improve the solubility, or they are capable to build up the hydrogen bonding interactions with water. So they are mutually helping each other. Fine. So you see, and the inside body there is no difficulty in bioconversion because there are so many alkaline phosphatases. In the bioconversion is done by alkaline phosphatase, but you see the solubility has increased by 1000-fold if you incorporate this. Okay, so it has been seen যে র্যাটে যদি দেওয়া যায় তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি প্রায় 29% এর মতন ইনক্রিজ করে, আর ডগে প্রায় 24% এর মতন ইনক্রিজ করে। সো এখানে আমরা কি করছি, ম্যাক্স ধরা যাক এটা আমার বিসিএস ক্লাস 2 ড্রাগ, বায়োফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম 2 ড্রাগ, যাদের ক্ষেত্রে অ্যাবজর্পশন ইজ নট দ্য প্রবলেম, বাট অ্যাকুয়াস সলিবিলিটি ইজ দ্য প্রবলেম। তাহলে অ্যাকুয়াস সলিবিলিটি এনহ্যান্স যদি করতে পারি তাহলে অ্যাবজর্পশন হয়ে যাবে। So I have improved the aqueous solubility, especially for BCS class 2 drug. If you improve the aqueous solubility by converting them in prodrug, যদি তুমি aqueous solubility বাড়াতে পারো BCS class 2 drug by converting to prodrug by incorporating some functional groups like phosphonate or something, or carboxylate, so that they will be easy to cleave inside body by esterase or phosphodiesterase. So there is no chance of misconversion inside body. Body ভিতরে কোনো misconversion এর সম্ভাবনা নেই, অথচ solubility বেড়ে গেল। তো তুমি প্রোড্রাগে কনভার্ট করে তুমি তাদের অ্যাকোয়াস বাড়াতে পারো, দেয়ার বাই বায়োঅ্যাভেলেবিলিটি বাড়িয়ে দিতে পারো।
এই কেমিস্ট্রি অ্যাসপেক্ট গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে এস্টার করে দেওয়া বা হাইড্রোফোবিক টেলকে বাড়িয়ে দেওয়া বা বাল্কিনেসকে বাড়িয়ে দেওয়া বা অ্যাক্রোসিডলি বাড়ানোর জন্য কোনো পোলার গ্রুপ অ্যাড করা, ফসফনিক গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ কোথায় করতে পারি, কি কি ধরনের ফাংশনাল গ্রুপ থাকলে আমি কি রকম কনভার্সন পসিবল, যেটা আমি প্রথম চারটাতেই দেখালাম, যে এই চারটাতেই ছিল, যে এই ধরনের যে ফাংশন গ্রুপগুলো থাকলে, হ্যাঁ, এই ধরনের ফাংশনাল গ্রুপগুলো থাকলে আমার এই ধরনের বায়ো কনভার্সন পসিবল। ঠিক আছে, এই ধরনের বায়ো কনভার্সন আমার পসিবল। তো এইগুলোকে আমাদের যদি মাথায় রাখি, দেন we can successfully design প্রোডাক্ট। আমরা যখন সাবজেক্টটা শিখছি কেন, যাতে আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে পারি, তো যাতে আমরা কখনো যদি পড়তে আমরা করতে পারি বা নতুন প্রোডাক্ট ডিজাইন করতে পারি, তাহলে আমরা যদি এইভাবে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করি, আমাদের পক্ষে ইজি হবে তোমার প্র্যাকটিক্যাল প্রোডাক্ট ডিজাইন করার ক্ষেত্রে। এটা একটা আজকে লেকচার হাইলাইট করা ছিল। সেকেন্ড আমরা যেটা হাইলাইট করব, যেটা আমার সেকেন্ড হাইলাইট করার আছে, সেটা হচ্ছে আরেকটা টেকনিক, সেটাকে আমরা বলছি, এটা আমরা কিছুটা চলে এলাম প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন। প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন একটা জিনিস আমরা অলরেডি পড়েছি, তার মধ্যে একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট একটু ডিফারেন্সিয়েশন আছে, সেটা আমার একটু নোট ডাউন করার এখানে ইচ্ছা তোমাদের সাথে শেয়ার করা। এটা সিলেবাসে একটু একটা ওয়ার্ড বসানো আছে, যেটা মধ্যে এই ডিফারেন্সটুকু একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে প্রোটিন থ্রেডিং। হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড প্রোটিন থ্রেডিং, যেটাকে বলে ফোল্ড রেকগনিশন। প্রোটিন থ্রেডিং কি? প্রোটিন থ্রেডিং হচ্ছে কিছুই নয়, এটাও কম্পিউটেশনাল প্রেডিকশন অফ প্রোটিন স্ট্রাকচার। ঠিক আছে, ইট ইজ অলসো কম্পিউটেশনাল প্রেডিকশন অফ প্রোটিন স্ট্রাকচার। এটা ডিফারেন্সকে আমরা হোমোলজি মডেলিং অলরেডি পড়েছি, কিভাবে করা হয়, কিভাবে সিকোয়েন্স হোমোলজি বার করা হয়, কিভাবে এনসিবাইতে ঢোকা হয়, ব্লাস্ট করা হয়, করে সিকোয়েন্স হোমোলজিকে জেনারেট করা হয়। ঠিক আছে, করে সেগুলো টেমপ্লেট নেওয়া হয়, টেমপ্লেট নিয়ে তার সাথে সেই টেমপ্লেটের সাথে অ্যালগোরিদমে ফেলে ওই টেমপ্লেটের স্ট্রাকচারের সাথে সিমিলারিটি একটা হাইব্রিড স্ট্রাকচার বানানো হয়। সেই স্ট্রাকচার থেকে তোমার টার্গেট প্রোটিন বা কোয়ারি প্রোটিনের স্ট্রাকচারকে ম্যাপ করা হয়, করে সেটা মডেল করা হয়। এগুলো সব আমরা পড়েছি। যে তার ভ্যালিডেশন, ডিফারেন্ট ভ্যালিডেশন, রামাচন্দ্রন প্লট, তারপর হচ্ছে তোমার স্টেরিক ইন্টারাকশন, তারপর হচ্ছে তোমার আরএমএসডি ক্যালকুলেশন বা তোমার ইরাট প্লট, রেসিডিউ টু রেসিডিউ প্লট, রেসিডিউ টু রেসিডিউ এরর্স, এগুলো ভ্যালিডেশন, এগুলো আমরা সমস্ত পড়েছি। তো এরই একটা ছোট্ট সাবসেট হচ্ছে প্রোটিন থ্রেডিং। থ্রেডিং কি করে? থ্রেডিং এ তোমার করে হচ্ছে ফোল্ড রেকগনিশন, অর্থাৎ দেখো, is a method of protein modeling which is used to model those proteins which have the same fold as proteins of known structures but do not have homologous proteins with known structure. It differs from the homology modeling method of structural prediction as it is used for proteins which do not have their homologous protein structures deposited in the protein bank, whereas homology modeling is used to those proteins which do. ওকে, অর্থাৎ থ্রেডিং কি করে? থ্রেডিং ফোল্ডিং এর উপর জোর দেয়। প্রোটিন ফোল্ডিং, হোয়াট ইজ প্রোটিন ফোল্ডিং? প্রোটিন ফোল্ডিং ইজ দ্য অ্যালাইনমেন্ট অফ protein loops and domains in 3D orientation. Folding is alignment, it is alignment of protein helices, domains, loops in 3D conformation. Into fold, how it spatially or 3D conformed. Okay, that means say a protein domain is like this, say a protein domain is like this, এরকম ভাবে ধরো, এরকম ভাবে লুপ ফরমেশন বা টার্ন করে, বা ধরো এই অবধি তোমার বিটা শীট, তারপরে হয়ে গেল এরকম আলফা হেলিক্স, তারপরে আবার হয়ে গেল তো বিটা শীট, আবার কিছুটা আলফা হেলিক্স, এরকম চলে। ঠিক আছে, বিটা আলফা, আলফা বিটা, এরকম অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট। তো এই যে একটা শীট থেকে আরেকটা শীটে যাচ্ছি, এই যে টার্ম গুলো নিচ্ছে, এই যে
তোমার স্পেশাল ওরিয়েন্টেশন অ্যালাইনমেন্ট গুলো নিচ্ছে, এগুলো বলি তো ফোল্ডিং। এই যে অ্যালাইনমেন্ট, 3D অ্যালাইনমেন্ট, স্পেশাল অ্যালাইনমেন্ট, এর উপর কিন্তু ডিপেন্ড করছে তার স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল এস দ্য ফাংশনাল ইনফরমেশন। আমরা অলরেডি টারশিয়ারি স্ট্রাকচার প্রোটিন জানি, এই ওরিয়েন্টেশনটার উপর ডিপেন্ড করছে তার সমস্ত কিছু ফাংশনাল স্ট্রাকচার, উই অলরেডি নো দিস, ফাইন। এইটাকে আমরা বলছি ফোল্ডিং। থ্রেডিং এ কি করে, আমরা যেরকম হোমোলজি মডেলে কি করেছি, ধরো আমার কাছে কোয়ারি প্রোটিন ছিল কিউ, আমি এর রেসপেক্টে ধরো 4টে টার্গেট প্রোটিন নিয়েছি, T1 T2 T3, আমরা এরকম 4টে প্রোটিন নিয়েছি, T1 T2 T3 T4, ওকে। এইটা আমাদের কি মেন থিম ছিল নেওয়ার, সিকোয়েন্স হোমোলজি। সিকোয়েন্স মানে এর সিকোয়েন্স, তোমার কোয়ারির যে সিকোয়েন্স আর টার্গেটের সিকোয়েন্স কাছাকাছি হবে, অ্যাটলিস্ট মিনিমাম 40-50% যেন ম্যাচ থাকে। যত বেশি ম্যাচ হবে তত ভালো, কারণ আমরা হোমোলজি মডেলকে বিশ্বাস করি সিকোয়েন্স যত কাছাকাছি হবে, সিকোয়েন্স যত হোমোলগাস হবে, তার টারশিয়ারি স্ট্রাকচার, 3D স্ট্রাকচার একই রকম হবে। 3D স্ট্রাকচার একই হওয়া মানে ফাংশন একই রকম হবে, কারণ ফাংশন 3D স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা কোয়ারি প্রোটিনের যে সিকোয়েন্স হোমোলজি, আমরা বিশ্বাস করি যে সিকোয়েন্স হোমোলজি অর্থাৎ সিকোয়েন্স সিমিলারিটি উইথ দ্য টার্গেট প্রোটিনস, এটা হচ্ছে কি টু প্রেডিক্ট ইট স্ট্রাকচার। থ্রেডিং এ সেটা না, থ্রেডিং এ বিশ্বাস করা হয় কোয়ারি প্রোটিনের ফোল্ডিং আর টার্গেট মানে টেমপ্লেট প্রোটিনের ফোল্ডিং, এই দুটো সিমিলার হতে হবে। সিকোয়েন্স হোমোলজি সিমিলার হোক কি না হোক, মেবি দ্য সিকোয়েন্স হোমোলজি may not be that similar, but the folding of your query proteins with target proteins should be similar. So target proteins or template proteins, okay, আমরা টার্গেট বলাটা ভুল, আমরা টেমপ্লেট বলাটাই ভালো। Template proteins and query proteins, they should have similar kind of folding, because folding is also the key of structure and functional information. Folding means the 3D conformation, the 3D alignment. So it is also key to do the structural and functional information. So in threading it is believed যে folding এর উপর আমার সমস্ত দাঁড়িয়ে আছে, তাহলে আমাকে folding বার করতে হবে, ঠিক আছে। এই folding কি করে বার করে, কিছু না, তোমাকে ফার্স্টে আমরা যেটা করি থ্রেডিং এ, সেই একই রকম ব্লাস্ট করি। ব্লাস্ট থেকে শুরু না করলে তোমার কোনো স্টার্টিং পয়েন্ট পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা ব্লাস্ট থেকে থ্রেডিং শুরু করি, ঠিক আছে। ব্লাস্ট তুমি যেই করলে এনসিবি, তুমি কোনো ধরো তোমার কোনো কোয়ারি প্রোটিন তুমি এনসিবি থেকে সার্চ দিলে পেয়ে গেলে, তো সেটাকে ব্লাস্ট করলে নন রিডান্ডেন্ট প্রোটিন সিকোয়েন্সের মধ্যে এনসিবি ব্লাস্ট করলে, করার পর তুমি বেশ কিছু প্রোটিন তোমার টেমপ্লেট পাবে যার একটা হাই সিকোয়েন্স হোমোলজি আছে ওর সাথে। এবার তুমি ওগুলোকে প্রত্যেকটা নিলে, প্রত্যেকটা ফোল্ডিং অ্যানালিসিস। এবার ফোল্ডিং অ্যানালিসিস করার জন্য সফটওয়্যার আছে, তুমি শুধু খালি চোখে বা চোখে দেখে বা কোনো ব্লাস্টের মধ্যে তুমি ফোল্ডিং অ্যানালিসিস করতে পারবে না। তো ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যারস আর দেয়ার যারা তোমার ফোল্ডিং অ্যানালিসিস করতে পারে। এরকম তোমার আছে, তোমার র্যাপ্টার বলে একটা সফটওয়্যার আছে, RAPTOR, র্যাপ্টার বলে সফটওয়্যার আছে, HPRED আছে, ঠিক আছে। এইরকম র্যাপ্টার আছে, র্যাপ্টার এক্স আছে, র্যাপ্টার এটা এরকম সফটওয়্যার বা HPRED, এইরকম সফটওয়্যার, এরা তোমার ফোল্ডিং অ্যানালিসিস করতে পারে। এরা কি করবে, তুমি যখনই টেমপ্লেটস এর স্ট্রাকচার দেবে ও তার মধ্যে ফোল্ড অ্যানালিসিস করবে। মানে এবার ফোল্ড অ্যানালিসিস করা কি বিভিন্ন অ্যালগরিদম আছে, যেরকম ধরো ইন্টার অ্যাটমিক ডিসটেন্স, ইন্টার অ্যাটমিক ডিসটেন্স, তারপরে বিভিন্ন মডেল আছে, ঠিক আছে। জেড স্কোর প্লট আছে, রেসিডিউ টু রেসিডিউ জেড স্কোর প্লট আছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন মডেলস রয়েছে, হ্যাঁ, মার্কনিকভস মডেলস বা এরকম রয়েছে, ঠিক আছে। যেমন ধর এখানে এই যে তোমার HPRED বা র্যাপ্টার যেটা আমি বলছিলাম, ঠিক আছে, এই সবগুলো ইউজ করে এই যে হিডেন মার্কভস মডেলস, এরকম বিভিন্ন মডেল আছে যেখানে তোমার এই সমস্ত
ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বা জেড স্কোর বা এরকম বিভিন্ন রকম প্লটের মাধ্যমে দেখা হয় যে অ্যাটম টু অ্যাটম বা রেসিডিউ টু রেসিডিউ তোমার টর্শনাল অ্যাঙ্গেল কিরকম, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ডিস্টেন্স কিরকম, অ্যাক্সিসের চারিদিকে রোটেশন কিরকম, হ্যাঁ, এইগুলো সমস্ত দেখা হয়। ঠিক আছে, তো করে তখন ফোল্ডিং কে প্রেজেন্ট করা হয়। এবার তুমি যে টেমপ্লেট রুটিন গুলো দিয়েছো তোমার সিকোয়েন্স থেকে তুমি দিয়েছো, তো হতে পারে ফোল্ডিং হয়তো চারটের মধ্যে তো দুটোর ফোল্ডিং কাছাকাছি, দুটোর ফোল্ডিং নয়, সেক্ষেত্রে ওই যে দুটো ফোল্ডিং তোমার ভালো এলো না সেটাকে সরিয়ে রিপ্লেস করে আবার নতুন দুটো টেমপ্লেট তোমাকে নিতে হবে, দিয়ে দেখতে হবে যে আবার ফোল্ডিং কাছাকাছি আসছে কি। ঠিক আছে, ধরা যাক আমি এরকম টেমপ্লেট নিয়েছি T1, T2, T3, T4, ধরা যাক T1, T2 তে আমার ফোল্ড সমান আছে বা সমান না থাকলে কাছাকাছি আছে, T3, T4 আমার নেই, তো T3, T4 কে আমাকে সরিয়ে আবার নতুন ধরো T5, T6 নিতে হবে। যতক্ষণ আমি একটা ফোল্ডিং কনসেনসাস মানে ফোল্ডিং কোনো একটা কিছু সিমিলার টাইপ অফ ফোল্ডিং পাচ্ছি। ওকে, এইটা যখন পেয়ে গেলাম তাহলে আমার টেমপ্লেট চলে এলো। এইবার ওই সফটওয়্যারে যখন আমি বিভিন্ন সফটওয়্যার এই তোমার HHSpread বা তোমার র্যাপটার এরাই করে দেবে, একটা তখন সফটওয়্যার আছে iTaser বলে, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো iTaser। ঠিক আছে, সিম্পলি গুগলে যাবে, ইউ গো টু গুগল অ্যান্ড ইউ জাস্ট সার্চ, ইউ টাইপ গুগল হিয়ার, google.com, then you type iTaser, এই যেটা চলে এলো iTaser সার্ভার ফর প্রোটিন স্ট্রাকচার এন্ড ফাংশন প্রেডিকশন। এতে ঢুকে গেলে, এতে ঢুকে গিয়ে প্রথম যে পেজটা আসবে সেই পেজটা হচ্ছে তোমার থ্রেডিং পেজ। এইখানে তোমার কাজ হচ্ছে তুমি যে কোয়ারি প্রোটিন আছে, যে প্রোটিনে তুমি থ্রেডিং বানাচ্ছো, যে প্রোটিন স্ট্রাকচার প্রেডিক্ট করতে চাইছো তার সিকোয়েন্সটা ফেলে দাও। ঠিক আছে, ক্লিক হওয়ার পরে ইনপুট এখানে দিতেই পারবে, এরকম ভাবে ইনপুট দিতে হবে, অর্থাৎ এইখানে তোমার নামটা থাকবে। ঠিক আছে, এই এই যে তোমার অ্যারো সাইন দিয়ে যেটা নামটা দিতে হবে, না হলেও ফার্স্ট সিকোয়েন্স আইডেন্টিফাই করতে পারে না, তারপরে সিকোয়েন্সটা যে কোনো ফার্স্টারতে তোমাকে উপরে এটা থাকতে হবে, এটা না থাকা মানে এইটা একটা সিম্পলি লাইন আর কিছু না, ইট ইজ নট আ সিকোয়েন্স, ইট ইজ সিম্পলি আ লাইন। এইটা দেওয়া মানে ফার্স্টার সিনট্যাক্স এটা দেওয়া থাকে, তার মানে হচ্ছে হিয়ার দিস ইজ আ সিকোয়েন্স অফ প্রোটিন, যেখানে আমি প্রোটিনের সমস্ত প্যারামিটার গুলো অ্যাট্রিবিউট করব। ওকে, সো উইথ দিস ইউ হ্যাভ টু পুট দ্য সিকোয়েন্স অ্যান্ড দেন ইউ রান, ইট উইল প্রেডিক্ট ইউর থ্রেডিং স্ট্রাকচার, মানে কম্পিটিশন উইল প্রেডিক্ট দ্য প্রোটিন স্ট্রাকচার বেসড অন দ্য ফোল্ডেড প্রোটিনস। এখানে আইটাসের মজা হচ্ছে তোমাকে ইউজুয়ালি টেমপ্লেট দিতে হয় না, ওরা ব্লাস্ট করে আগে টেমপ্লেট বার করে নেয়, ব্লাস্ট করে এবং দেন ওরা ওই ফোল্ডিং অ্যানালিসিস করে টেমপ্লেট বার করে দেয়, তারপরে তোমার থ্রেডিং প্রেডিকশনটা ওরা, তোমার কোয়ারি সিকোয়েন্স যেটা থ্রেডিং প্রেডিকশন মানে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন সেটা ওটা করে। ঠিক আছে, তো এরকম করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এইভাবে তোমার থ্রেডিংটা করা হয়। এবার এই জন্য যেহেতু এটা ফোল্ডিং বেসড মেথড, ঠিক আছে, ফোল্ডিং বেস মেথড, তো এই জন্য এই ফোল্ডিং বেস মেথডে এটাকে প্রোটিনটাকে ক্লাসিফাই করা একটা স্পেশাল টাইপের, তাকে বলে স্কপ। স্কপ মানে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ প্রোটিনস, ডিউ টু the proteins are classified for the tradings in স্কপ ক্লাসিফিকেশন বা স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ প্রোটিনস। এটাতে কি, এটাতে প্রোটিনের ফ্যামিলি, সুপার ফ্যামিলি এইভাবে আইডেন্টিফাই করা হয়। ফ্যামিলি সুপার ফ্যামিলি মানে কি, ফ্যামিলি মানে হচ্ছে হুইচ আর high folding consensus. Family of proteins means the proteins under a same family will have the high folding similarity. Under a family, the proteins should have high folding similarity or high folding consensus. That should be at least 30% or greater. That should be at least 30% or greater. Okay? সুপার ফ্যামিলি, ফ্যামিলির আন্ডারে সুপার ফ্যামিলি থাকে, সুপার ফ্যামিলির মধ্যে তোমার ফোল্ডিং সিমিলারিটি থাকে, বাট ইটস নট লাইক দ্যাট ফ্যামিলি, ফ্যামিলির থেকে একটু কম থাকে। ঠিক আছে, ফ্যামিলির থেকে একটু ফোল্ডিং সিমিলারিটি কম থাকে, তাকে আমরা বলছি সুপার ফ্যামিলি। ঠিক আছে, তো ফ্যামিলি মানে হচ্ছে ক্লিয়ার ইভ্যালুয়েশন রিলেশনশিপ, সুপার ফ্যামিলি মানে হচ্ছে, আমি একটু ভুল বললাম, সুপার ফ্যামিলি আন্ডার ফ্যামিলি থাকে, সুপার ফ্যামিলি এস,
তার আন্ডার হচ্ছে ফ্যামিলি। সুপার ফ্যামিলির মধ্যে ফোল্ডিং সিমিলারিটি তুমি হাই নাও পেতে পারো, ধরো এটা 15 to 20% আছে ফোল্ডিং সিমিলারিটি। তো এর মধ্যে অনেকগুলো ফ্যামিলি তুমি পাবে, ধরো F1, F2, F3, এই সবগুলো মিলিয়ে হচ্ছে একটা সুপার ফ্যামিলি। মানে বিভিন্ন ফ্যামিলির মধ্যে আবার ফোল্ডিং কনসেনসাস থাকে, সেই ফোল্ডিং কনসেনসাস গুলো আইডেন্টিফাই করে একটা সুপার ফ্যামিলি কনস্ট্রাক্ট করছি। এবারে এই যে বিভিন্ন ফ্যামিলি, এদের নিজেদের মধ্যে সিকোয়েন্স এই ফোল্ডিং সিমিলারিটি ইজ মাচ বেটার, অ্যাটলিস্ট 30% আর 40% তো থাকবে নিজেদের মধ্যে। একটা ফ্যামিলি নিজেদের মধ্যে অ্যাটলিস্ট 30% to 40% ফোল্ডিং সিমিলারিটি থাকবে। এবার সবগুলোর মধ্যে যখন ম্যাচের মধ্যে কিছু পার্সেন্টেজ ফোল্ডিং কনসেনসাস থাকে, সেই হিসেবে একটা সুপার ফ্যামিলি কনস্ট্রাক্ট করা। তো এইভাবে যেরকম ধরো বলে দিচ্ছে গ্লোবিনস, আমাদের যে হিমোগ্লোবিনস, মায়োগ্লোবিনস, এই যে এগুলো আছে ডিফারেন্ট টাইপ অফ গ্লোবিনস, এরা হচ্ছে সমস্ত ফ্যামিলি। অর্থাৎ দেখা গেছে যে এই গ্লোবিনস এর মধ্যে একটা হাই পার্সেন্টেজ অফ ফোল্ডিং কনসেনসাস আছে। তার মানে এরা একটা অরিজিন থেকে এসে, একটা অরিজিন থেকে না এলে, একটা অরিজিন থেকে ইভলিউশন করে না এলে এরা এত হাই কনসেনসাস থাকতে পারতো না, ফোল্ডিং কনসেনসাস। তো all the globins have come from some evolution relationship. But when you go to super family, it may come from a evolution relationship, or there may be some other reason, so that you can get a folding consensus between them. তারা সেম ইভলিউশন থেকে আসতেও পারে, নাও পারে, কিন্তু আমরা একটা ফোল্ডিং কনসেনসাস পাচ্ছি। যেরকম এক্সাম্পল দিচ্ছি, যেমন অ্যাক্টিন বা ATPase ডোমেন অফ হিট শক প্রোটিন। হিট শক বিভিন্ন প্রোটিনস আছে, HSP প্রোটিনস বা গ্রোয়েল, যে সমস্ত প্রোটিনস গ্রোয়েল, HSP, হ্যাঁ, এরকম হিট শক প্রোটিনস গুলো আছে, ঠিক আছে, যেগুলো আমাদের হিট থেকে সেলকে প্রোটেক্ট করে বা থার্মাল শক থেকে সেলকে প্রোটেক্ট করে। তাদের এগুলো যে ATPase ডোমেন, অর্থাৎ এটিপির উপর সব নির্ভর করে কাজ করা, তাদের একটা ATPase ডোমেন আছে। যে ATPase ডোমেন বা অ্যাক্টিন ইজ এ মাসল প্রোটিন, হেক্সাকাইনেজ ইজ এ প্রোটিন ইনভলভড ইন গ্লাইকোলিসিস। তো এইরকম যে প্রোটিন গুলো, এরা হচ্ছে সমস্ত সুপার ফ্যামিলি অফ প্রোটিন। তোমার তাদের মধ্যে একটা কোথাও না কোথাও ফোল্ডিং কনসেনসাস ঢুকে আছে, ঠিক আছে। তো এটা সমস্ত হচ্ছে ফোল্ডিং প্যাটার্নস এর উপর এগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র PDB থেকে প্রোটিন স্ট্রাকচার রিট্রাইভ করি, মানে তুমি যখন টেমপ্লেট স্ট্রাকচার চুজ করো, PDB থেকে চুজ করো, যে ব্লাস্ট করে যে প্রোটিন স্ট্রাকচার গুলো, যে প্রোটিন গুলো আমি পাচ্ছি, সেগুলো নোন প্রোটিন হবে। নোন প্রোটিন মানে কি? যা স্ট্রাকচার নোন, অর্থাৎ যেগুলো PDB তে রয়েছে আমরা জানি, PDB তে নোন স্ট্রাকচার প্রোটিনস খুঁজে পাওয়া যায়, সবই নোন স্ট্রাকচার প্রোটিনস। তো সেরকম PDB ছাড়াও FSSP, SCOP, এইরকম কিছু কিছু ডেটাবেস আছে, যেখান থেকে তুমি কিছু নোন স্ট্রাকচার প্রোটিনস তুমি পেতে পারো, ঠিক আছে। এবং সেখান থেকে দেখে ফোল্ডিং অ্যানালিসিস করে তুমি টেমপ্লেট চুজ করতে হবে, এবং তার উপর বেস করে তোমার যে কোয়ারি প্রোটিন, বাট কোয়ারি প্রোটিনটাকে অ্যাকচুয়ালি টার্গেট প্রোটিন বলা উচিত, তোমার যে কোয়ারি প্রোটিন বা টার্গেট প্রোটিন, সেটা তুমি ট্রেডিং করতে পারো, ঠিক আছে। তাহলে হোমোলজি মডেলিং আর প্রোটিন ট্রেডিং এর মধ্যে কিন্তু একটুগুলো ডিফারেন্স আছে। ট্রেডিং ইজ বেসড অন সিকোয়েন্স হোমোলজি, এটা হচ্ছে ফোল্ডিং কনসেনসাস। ফোল্ডিং কনসেনসাস থাকার জন্য এদের মধ্যে সিকোয়েন্স সিমিলারিটি হাই থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখা গেছে সিকোয়েন্সের সাথে, সিকোয়েন্স সিমিলারিটির সাথে ফোল্ডিং এর খুব বেশি রিলেশন নেই। ফোল্ডিং এর রিলেশন হচ্ছে রেসিডিউ টু রেসিডিউ ইন্টারাকশন। কাজেই হোমোলজি মডেলিং এর যে সমস্ত টেমপ্লেট গুলো আমি নেব, সেটা প্রোটিন ট্রেডিং এর জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। ওকে, এখানে এই প্যারাগ্রাফ থেকেই পড়ে যাবে। ফোল্ড লেভেল হোমোলজি থেকে করছি, ওটা সিকোয়েন্স লেভেল হোমোলজি থেকে করছি, হোমোলগাস প্রোটিনস, ঠিক আছে। এইগুলো হলো, এগুলো একটু পড়ে নেব। আলফা হেলিক্স সেকেন্ডারি স্ট্রাকচার, এগুলো বেসিক্যালি ওই সেই আলফা হেলিক্স সেকেন্ডারি ট্রেডিং যখন করে, যখন আগে ওই 3D ফোল্ডিংটা কনফার্মেশনটা বানায়, তাদেরকেও আলফা হেলিক্স সেকেন্ডারি স্ট্রাকচার, আলফা হেলিক্স বিটা শিট বিটাটান এগুলোকে বানিয়ে নেয়, তারপর সেগুলো জুড়ে জুড়ে 3D স্ট্রাকচারটা বানায়, এটাই বলা আছে, তো আমরা একটু জানি। এবং আলফা হেলিক্স বিটা প্রোটিনস, এগুলো বিটা শিটস, এগুলো আমি অলরেডি রামাচন্দ্রন পটার আগে পড়িয়েছিলাম। যে I+3 প্রোটিন, মানে তোমার এক একটা টার্নে 3.6 রেসিডিউ থাকে, এর বেশি হলে হচ্ছে তোমার I 3.6 রেসিডিউ মানে নিয়ার অ্যাবাউট 4 রেসিডিউস থাকে, নিয়ার অ্যাবাউট 4। তো এর বেশি হলে I+5, এ কম হলে I+3, I+3 মোর টাইট, I+5 মোর রিল্যাক্স, এটাকে পাই কনফিগারেশন বলে, I+3 কে 3/10 কনফিগারেশন বলে, এগুলো সমস্ত পড়িয়েছিলাম, এগুলো এক জায়গায় আছে, ঠিক আছে। বাকি সবই জানা। এই ডিফারেন্সটা, এই যে একটা
কনসেপ্ট ডিফারেন্স সেটা আমার আলোচনা করার এখানে উদ্দেশ্য ছিল, যেটা আমি করেছি। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক জায়গা। এবারে তোমরা আমরা সফটওয়্যার নিজেরাই দেখুন, দেখালাম আই ট্রেসার বা র্যাপটার নিজেরাই ঘাটাঘাটি করে দেখতে পারো কিভাবে এগুলো হয়। ভিডিও অলরেডি আমরা জানি, দেখতে পারো কিভাবে কি হচ্ছে। এই দুটো আমার মেনলি বলার উদ্দেশ্য ছিল, যে একটু এগুলো একটু ডিফারেন্স করা বা প্রোডাক্টের রিভিউটা করা, কেমিস্ট্রিগত রিভিউ as per their chemical structures and the objectives like lipophilicity, aqueous solubility, how chemical modifications are to be made to achieve those objectives. What are the tricks? What are the tricks? সেগুলো একটা আলোচনা করার ছিল। এগুলোর সঙ্গে ড্রাগ ডিজাইনকে কম্পাইল করলে তুমি পুরো পিকচারটা আরো বিউটিফুলি পেয়ে যাবে। সো আজকের লেকচার তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং মাই লেকচার্স।